সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানের আজকের আয়োজনে। পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে। আমরা যেহেতু মোটামুটিভাবে 16 ডিসেম্বর একটি ঘোষণা এসেছে, মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন কবে নাগাদ হতে পারে এরকম একটি ধারণা দিয়েছেন, সেই কারণে আমরা আজকে নির্বাচন ইস্যু নিয়ে বসতে চাচ্ছি এবং আলোচনাটা সেভাবেই এগোবো। যাদেরকে পেয়েছি শুরুতেই আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রয়েছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেখান থেকে একটু আসতে চাই, এবং বিএনপির তো মিটিংও হয়েছে, যে এই বক্তব্য মানে বিএনপির তরফ থেকে যেটা এসেছে পরবর্তীতে বক্তব্য, যে খুব বেশি যৌক্তিক মনে হয়নি এইটা, এবং এই যে ঘোষণাটা যৌক্তিক মনে হয়নি, এবং সেখানে যেটা বলা হয়েছে যে স্পষ্টতাও নেই, এরকমটাই আমি যদি ভুল না করি। যৌক্তিক মনে হবার কারণ কি, বা এর পেছনে আসলে সময় ক্ষেপণকে মনে করা হচ্ছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন কবে হবে এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর একটা উদ্বেগ আছে, আশঙ্কা আছে, এবং নির্বাচনটি দ্রুত মোটামুটি সকল দলই কিন্তু চাইছে। একটা দুটো দল হয়তো চাইছে না, বাট মোটা দাগে মেজরিটি দলই মনে করছে নির্বাচনটি দ্রুত হওয়া উচিত। এর মধ্যে নির্বাচন নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে অনেকে কথা বলেছেন। আমরা এর আগে বিভিন্ন উপদেষ্টাকে বিভিন্ন সময় কথা বলতে দেখেছি। আমরা পরিকল্পনা উপদেষ্টাকে দেখেছি, মানে শিক্ষা উপদেষ্টা যিনি, তিনি বলেছেন যে আগামী বছরের মধ্যেই আশা করা যায় নির্বাচন হবে। আবার আমরা দেখেছি আসিফ নজরুল সাহেব বলেছেন আমরা নির্বাচনের দিকে যাত্রা শুরু করেছি। আমাদের সেনা প্রধান তিনি কিন্তু 18 মাসের একটি টাইম ফ্রেমের কথা সবচেয়ে আগে বলেছিলেন। কিন্তু এই প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখেছি চিফ অ্যাডভাইজারের অফিস এটা খুব পরিষ্কারভাবে বলেছে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন চিফ অ্যাডভাইজারের অফিস। এর বাইরে আর যে যা বলছেন এটা একেবারেই তাদের ব্যক্তিগত মত। সুতরাং অন্যান্য উপদেষ্টারা বা সেনাপ্রধান যাই বলুক না কেন, নির্বাচনটি একেবারেই চিফ অ্যাডভাইজার তার নিজের হাতে রেখেছেন, এবং এটার যে কোনো আলাপ সময়ে কতদিন লাগবে, কবের মধ্যে হতে পারে, তার আগে কি কি সংস্কার তিনি করতে চান, এই সকল কিছু একেবারেই কিন্তু তার একক জুরিসডিকশনে আছে যতটুকু বোঝা যায়। তিনি বলেছেন যে যদি মোটা দাগের সংস্কারগুলো করতে হয়, যেগুলো ঐক্যমতের ভিত্তিতে হবে, সেগুলো মোটামুটি করতে হলেও 2025 ডিসেম্বর বা জানুয়ারি 2026-এর মধ্যে ইলেকশন হবে। আবার তার পরপরই দেখলাম তার প্রেস সচিব কিন্তু অন্য কথা বলেছেন, তিনি বলেছেন জুন 2026। সুতরাং এটা নিয়েও একটা ধোঁয়াশা তো আছেই, কারণ প্রধান উপদেষ্টা বলেছেন যে মোটা দাগে সংস্কার করলে এটা জানুয়ারি 2026, আর যদি আমরা ভালোভাবে করতে চাই তাহলে হয়তো আর ম্যাক্সিমাম 6 মাস লাগবে। সম্ভবত ওই 6 মাসটাকে হাতে রেখেই তার প্রেস সচিব জুন 2026 বলেছে। তবে যেটাই হোক না কেন, সেটা ডিসেম্বর 25 বা জুন 26, যেটাই হোক না কেন, একটা বিষয় তো এই সরকারকে বুঝতে হবে যে প্রতিদিন যেই সমস্যাগুলোর উদ্ভব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, একেবারে ডে 1 থেকে শুরু করে আজকে 100তম বা 120তম দিন, হয়তো বা 4 মাস কমপ্লিট হয়েছে, প্রতিদিনই কিন্তু এই সরকারটিকে নানান চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এর কিছু চ্যালেঞ্জ হচ্ছে আগের সরকার রেখে গিয়েছিল, এবং কিছু চ্যালেঞ্জ নতুন প্রেক্ষাপটে মানুষ মনে করছে এই সরকারের কাছে তারা তাদের দাবি দাওয়াগুলো তুলতে পারে, এই সরকার তাদেরকে গুম করবে না, এই সরকার তাদেরকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলবে না, এই সরকার অনেক সহিষ্ণু এবং অ্যাকোমোডেটিভ, সো তারা তাদের দাবি বলছে। আর তৃতীয় যেটা, যারা অস্থিরতা তৈরি করতে চায়, সেই একটা ভেস্টেড কোয়ার্টার তো আছেই। আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়ে যাওয়া মানে তো একেবারে ওয়ার্ড লেভেলের কর্মী সহ আওয়ামী লীগ পালিয়ে যাওয়া তা নয়। সো আওয়ামী লীগ কিন্তু দল হিসেবে, দলের কর্মীরা নেতারা কিন্তু আছে বাংলাদেশে, সো তাদেরও এক ধরনের উস্কানি, এক ধরনের অস্থিতিশীল করবার চেষ্টা আমরা লক্ষ্য করি। আমি একটা উদাহরণ দেই, ট্রাম্পের নির্বাচনের সময় শেখ হাসিনা বলেছিল ট্রাম্পের ছবি নিয়ে পথে নামো, ওরা যদি তখন কোনো অ্যাটাক করে আমরা ওই ছবি বড় করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখাতে পারবো। ঘরের পাশে ভারত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কি পরিমাণ ডিপ ফেক নিউজ ছড়াচ্ছে এটা তো এখন সকলেই জানে, তাই না? শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম, পরে মূলধারার গণমাধ্যম। সো এইসব সমস্যা হ্যান্ডেল করা, যেগুলোর কিছুটা হয়তো বা আমাদের অভ্যন্তরীণ সমস্যা, কিছুটা হয়তো বা আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে কালার করছে, এই সকল সমস্যা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যত প্রুডেন্টলি হ্যান্ডেল করতে পারে, যতটা প্রজ্ঞার সাথে দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করতে পারে, একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু সেটা পারে না। কেন পারে না? সেজন্য কিন্তু আসলে নির্বাচনটা তাড়াতাড়ি দরকার, খুব জরুরি। আমি আপনাকে বলি কেন। একটা
সরকারে যদি নির্বাচিত কোনো সরকার থাকে, তার একটা দল থাকে, সেই দলটা কিন্তু কেন্দ্র থেকে শুরু করে একদম টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটা ওয়ার্ডে তার কমিটি আছে, তার লোক আছে। সো অনেক সমস্যা কিন্তু ওখানেই তারা মিটিয়ে ফেলতে পারে। এটা কেন্দ্র পর্যন্ত গিয়ে জাতীয় খবর বা আন্তর্জাতিক খবরের শিরোনাম হয় না। তাহলে তৃণমূল বা প্রান্তিকই ওইটা মেটানো সম্ভব, এই জন্য একটা নির্বাচিত সরকার দরকার। আমি এই প্রসঙ্গে আরো আছে, একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা নির্বাচিত সরকারের সাথে যতটা প্রুডেন্টলি ডিল করে, হ্যান্ডেল করে, একটা কূটনীতির বিষয়গুলো যেভাবে তারা দেখে, একটা অনির্বাচিত বা একটা অন্তর্বর্তী সরকারকে কিন্তু তারা সেভাবে আমলে নেয় না। না হলে জনাব ডক্টর ইউনূস বারবার বলেছে শেখ হাসিনা ভারতে থাকতে পারে, কিন্তু তিনি মুখ খুললে সমস্যা হবে। আমরা কিন্তু শেখ হাসিনাকে মুখ বন্ধ করতে দেখি নাই। আমরা কিন্তু দেখেছি ভারত বলেছে আমরা তাকে ফ্যাসিলিটেট করছি না, কিন্তু উনি ওনার ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করতে পারে। ভারত যদি চাইতো শেখ হাসিনার পক্ষে ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে কোনো রকম কোনো বার্তা দেয়া অসম্ভব ছিল। আমি মনে করি এই জায়গাটিতে যদি একটা নির্বাচিত সরকার থাকতো, এত সহজে ভারত উপেক্ষা করতে পারতো না। নির্বাচিত সরকার হলে কি কি হবে সেই বিষয়ে পরে আসবো, কিন্তু আমি যে প্রশ্নটা করেছিলাম সেটার কিন্তু স্পষ্ট উত্তর পাইনি। সেটা হচ্ছে আপনি কিন্তু খুব চমৎকারভাবে স্পষ্ট করে যে ব্যাখ্যাটা আমাকে দিলেন, আমার মাধ্যমে দর্শকদের দিলেন, কিন্তু সেই জায়গায় স্পষ্টতা আপনারা কেন তার বক্তব্যের মধ্যে খুঁজে পেলেন না সেটা পরিষ্কার হতে পারিনি। আর সময় ক্ষেপণ মনে হচ্ছে কিনা সেটা স্পষ্ট করেননি। আমি এক কথা বলি, সময় ক্ষেপণ তো কিছুটা বটেই। আর রাজনৈতিক দলগুলো বারবার বলেছে স্বল্প মধ্য দীর্ঘ মেয়াদী রোডম্যাপ দিতে। আমরা কোনো রোডম্যাপ দেখি নাই। রোডম্যাপ দেখেনি। আসবো আপনার কাছে আমি অন্যান্য আলোচনা নিয়ে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনার কাছে আসতে চাই। কোনো একটি জায়গায় আপনি বলেছেন, আমি যদি ভুল না করি, ভুল করলে ধরিয়ে দিবেন, সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এই বক্তব্য গ্রহণযোগ্য এবং আমরা তাদের কাছ থেকে সহযোগিতা পাবো, এরকম একটি কথা আপনি বলেছেন কোনো একটি গণমাধ্যমকে। তাহলে আপনাদের কাছে গ্রহণযোগ্য আপনারা কি স্পষ্ট হতে পেরেছেন? না, আমরা স্বাগত জানিয়েছি যে একটা রোডম্যাপ আছে। আমরা সেই ধরনের রোডম্যাপে সরকারকে সহযোগিতা করতে চাই, তবে সরকার আমাদের সহযোগিতা নিতে চায় কি না। সরকার প্রথম থেকে আমি মনে করি তার লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারেনি। আমাদের ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা আমরা দেখেছি 2001 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, তাদের একটা লক্ষ্য ছিল 3 মাসে লেভেল প্লেইং ফিল্ড করা, আগের সরকারের স্ট্রাকচারটাকে নষ্ট করে দেওয়া যাতে সেটা ইলেকশনে ইম্প্যাক্ট না ফেলে, এবং কিছু সুশাসনের নিদর্শন প্রদর্শন করা। পলিটিক্যাল গভর্নমেন্টের সময় যে লোকগুলোকে অ্যারেস্ট করা যায় না, সুশাসন নিশ্চিত করা যায় না, তাদেরকে অ্যারেস্ট করা এবং 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দ্রুত ক্ষমতা ছেড়ে দেওয়া। এটি সাংবিধানিক ম্যান্ডেট ছিল এবং এটাই করতো। 111 যখন আসলো তখন একটা -2 থিওরি আসলো, তখন একটা দ্রুত ইলেকশন সংস্কারগুলো আসলো, তখনই কিন্তু অনেকগুলো স্বচ্ছ ব্যালট বাক্স, না ভোটের দাবি এবং অসংখ্য সংস্কার সেই সরকারটা করেছিল। সেই সরকারটা আর্মি ব্যাকড ছিল, ফুললি প্রফেশনাল ছিল। যেদিন আওয়ামী লীগের আন্দোলনের মাথায় বিএনপি পদত্যাগ করলো বা বিএনপি চেঞ্জ ওভার হলো, ইয়াজউদ্দিন সাহেবের হাত থেকে ক্ষমতাটা চলে গেল আর্মি ব্যাকড গভর্নমেন্টের কাছে, ফখরুদ্দিনের কাছে, ঠিক সেই দিন কিন্তু বাংলাদেশে কোনো মব ভায়োলেন্স হয়নি। সেই দিন আদালত পাড়ায় কোনো মানুষকে আঘাত করা হয়নি, মেরে ফেলা হয়নি, কাউকে পিটিয়ে মারা হয়নি। সেই দিনের পর থেকে শান্তি চলে আসলো। এবং সেই সরকারটাও রাজনীতিবিদদের উপর প্রচণ্ড নির্যাতন করেছে, দুর্নীতিবাজ রাজনীতিবিদের উপর মূলত, এবং অনেক টাকা সে সময় উদ্ধার হতো। গাড়ি পড়েছিল, হ্যামার গাড়ি পড়েছিল, 50 লক্ষ টাকার বস্তা পড়েছিল, কত কিছুই না হয়েছে। এবং যে লোকগুলোকে কখনো স্পর্শ করা যেত না তাদেরকে অ্যারেস্ট করা হলো। সেই সরকার 2 বছর কিন্তু দেশ ভালো চালিয়েছে এবং প্রথমবারের মতো বাংলাদেশের রিজার্ভ সুবাতাস দেয় সেই আর্মি ব্যাকড 111-এ, প্রথমবারের মতো রিজার্ভ বাড়া শুরু করে আমাদের। দেন সেই সরকারটা অবজার্ভ করলো সব ঠিক আছে, কিন্তু মানুষের মধ্যে অর্থনৈতিক এনথুজিয়াজম নাই, ব্যবসা বাণিজ্যে প্রাণচাঞ্চল্য নাই, মানুষ আগ বাড়িয়ে ব্যবসা করছে না, ইনভেস্টমেন্ট করছে না। হঠাৎ যদি কখনো খাবার সংকট হয়, খাবার সংকট ঠেকানো যাবে না, জব ক্রিয়েশন হচ্ছে না। তো সেই সরকারটা বুঝলো যে এভাবে দীর্ঘদিন থেকে দেশের অর্থনৈতিক একটা বিপর্যয়ের মুখে পড়তে পারে। তখন তারা একটা ইলেকশন দিয়ে তারা সেফ এক্সিট নিয়ে চলে গেল। এর মধ্যে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টই ছিল, সুলতানা কামালের জাজমেন্ট, যেখানে আমি একজন জুনিয়র লয়ার ছিলাম। সেই জাজমেন্টে বিচারপতি বলেছিলেন যে 3 মাসের বেশি কোনো অনির্বাচিত সরকার থাকা উচিত না, এটা সংবিধানের স্পিরিটের মধ্যে পড়ে না। সেই সময় কাজী হাবিবুল আওয়াল ছিলেন ল সেক্রেটারি এবং ল অ্যাডভাইজার ছিলেন খুব সম্ভবত হাসান আরিফ সাহেব, খুব সম্ভবত, ভুলে গেছি আমি। তো সেই সময় অসম্ভব ভালো ভালো কিছু ল কিন্তু তৈরি হয়েছিল। এই আমাদের ইনফরমেশন তথ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট,
আর অসংখ্য আইন যেগুলো সিভিল সোসাইটি বলেছিল সেগুলো কিন্তু ওই সময় তৈরি হয়েছিল। এই গভর্নমেন্ট আসার পরে 110 দিনে আমরা আসলে রিফর্মের আর দেখতে পারি নাই, এবং খুব দুঃখজনক এটা। কারণ যে লোকগুলো এখানে অ্যাডভাইজার হিসাবে এসেছেন তারা প্রত্যেকেই স্বক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ, এবং তারা যে বিষয়গুলো নিয়ে 20 বছর এক্সপার্টাইজ অ্যাডভোকেসি করেছে সেই বিষয়গুলোতেও তারা সম্যক জ্ঞান থাকা সত্ত্বেও আইনগুলো রিফর্মগুলো করার ব্যাপারে আমরা তাদের আগ্রহ দেখি নেই। তারা পলিটিক্যাল রিটোরিক নিয়ে কথা বলেছে, কখনো বলেছে রাজনীতিবিদরা 53 বছরে কি করেছে, কখনো বলেছে ছাত্ররাই আমাদের নিয়োগকর্তা, ছাত্ররাই মাস্টার মাইন্ড। অবশ্যই ছাত্ররাই মাস্টার মাইন্ড হওয়া উচিত, ছাত্ররাই রক্ত দিয়েছে, কিন্তু শুধু ছাত্রের কথাই কি একটা দেশ চলতে পারে? একটা দেশ চলতে গেলে ছাত্রের কথা শুনতে হবে, জনতার কথা শুনতে হবে, ব্যবসায়ীর কথা শুনতে হবে, শিল্পপতির কথা শুনতে হবে, ফরেন পলিসি হোল্ডারের কথা শুনতে হবে, সেনাবাহিনীর কথা শুনতে হবে, ব্যুরোক্রেসির কথা শুনতে হবে, রাজনীতিবিদের কথা শুনতে হবে। একটা বিপ্লব পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই ছাত্রদের বা জনতার, বিপ্লবী জনতার একটা প্রেফারেন্স থাকবে, কিন্তু সেটা সোল ডিসিশন বা সোল সোর্স হতে পারে না তথ্যের, অথবা একমাত্র ডিসিশন মেকিং হতে পারে না। তাহলে সেটাও তো এক ধরনের ফ্যাসিবাদী হবে যে আপনি সকলের সাথে আলোচনা না করে একটা গোষ্ঠীকে দিয়ে আপনি দেশের চালাচ্ছেন। ওরা বলছে অমুককে ডাকা যাবে, আপনি অমুককে ডাকছেন, ওরা বলছে অমুককে ডাকা যাবে না, আপনি অমুককে ডাকছেন না, ওরা হুঙ্কার দিচ্ছে, আপনি সেই হুঙ্কার অনুযায়ী দেশ চালাচ্ছেন। শুধু সেখানে একপাক্ষিক হয়ে যাচ্ছে কিনা সেই আলোচনাটাও তুলে রাখলাম, একটু পরে আসি। কিন্তু আপনার কাছে ছোট্ট কথায় জানতে চাই, তাহলে আপনি যেটা বললেন যে তারা এতটুকু, আপনি অন ইলেভেন সেই সময় 2007 সরকারের কথা বললেন, তাদের সাথে যদি আমরা একটু তুলনামূলক আলোচনায় যাই, তাহলে কি সত্যিকার অর্থেই যে কথাটা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে হ্যাঁ সময় ক্ষেপণ তো করছি, আপনি কি কালক্ষেপণের সাথে একমত কিনা? কালক্ষেপণ হচ্ছে, এবং উন্নতিটা, প্রোগ্রেসটা, রিফর্মটা, নির্বাচনের ট্রেনের গতি অত্যন্ত স্লথ, কিন্তু স্লথটা কেন এটা আমরা বুঝতে পারছি না। এটি মাননীয় উপদেষ্টাকে, প্রধান উপদেষ্টাকে আমাদেরকে এক্সপ্লেইন করা উচিত যে কেন দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে আমি আসছি আবার আপনার কাছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, থামিয়েছিলাম আপনাকে। নির্বাচিত সরকার যা করতে পারে এরকম অন্তর্বর্তী সরকারের কথা আপনি ইঙ্গিত করলেন, অনেক কিছুই আসলে পারেন। আপনি আন্তর্জাতিক প্রেক্ষাপটে বললেন বা দেশের মধ্যে সব কিছুর ব্যাপারে। সেই জায়গাটায় দেশের, যদি আমি শুরুটা করি, ধাপে ধাপে আসি, দেশের অর্থনীতির বিষয়টা যেহেতু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তুলেছেন, অর্থনীতি চাঙ্গা, কারণ আমাদের বলে যে অর্থনীতির এখন কোনোভাবেই সচল না, হাওয়া নেই অর্থনীতির পালে, চাঙ্গা করতে কি নির্বাচিত সরকার অনেক বেশি জরুরি কিনা? অর্থনীতির অবস্থা একেবারেই লেজে গোবরে। এটা এই সরকারের দায় যতটা না, তার চেয়ে অনেক বেশি দায় আগের সরকারের। এই সরকার বরং একটি চমৎকার কাজ করেছে, একটা শ্বেতপত্র তারা দিয়েছে। অ্যাটলিস্ট আমরা একটা মোটা দাগের হলেও একটা ধারণা করতে পারি কি পরিমাণ লুটপাট বাংলাদেশে করা হয়েছে, কি পরিমাণ ডেটা ম্যানিপুলেশন বাংলাদেশে হয়েছে, এবং এই ডেটা ম্যানিপুলেশনের কারণে আপনার কাছে সঠিক কোনো পরিসংখ্যান নাই। আপনি জানেন না বাংলাদেশের জিডিপি কত, আপনি জানেন না মাথাপিছু আয় কত, আপনি জানেন না সত্যিকারের সংখ্যাগুলো আপনার কাছে নাই। সো আপনি যে একটা প্ল্যান করবেন, আপনি যে একটা পরিকল্পনা করে আগাবেন অর্থনীতিকে চাঙ্গা করতে, সেটার জন্য যে সঠিক ডেটা দরকার সেটাই আপনার হাতে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ব্যাংক খাতকে ধসিয়ে দেয়া হয়েছে। 8টা 9টা ব্যাংক একজন ব্যক্তির হাতে। মন্দরিন এতদিন সরকারি হিসাব মতে, মানে হাসিনা সরকারের হিসাবে 1,22,000 সামথিং ছিল। তখনই অর্থনীতিবিদরা, মইনুল ইসলামের মতো অর্থনীতিবিদরা বলতো যে 4.5 থেকে 5 লাখ কোটি টাকা মন্দরিন। এখন তো এই সরকার বলছে এই সংখ্যার অনেক বেশি। টাকা পাচার, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। টাকায় কনভার্ট করলে টোটাল আসে 28 লক্ষ কোটি টাকা। মানে এই ফিগারগুলো না আনইমাজিনেবল, এটা চিন্তা করা যায় না ফিগারগুলো এত বড়। টাকার মান 47% কমেছে গত 3 বছরে। 85 টাকায় $1 সমান 85 টাকা 12 বছর ধরে, 13 বছর ধরে সরকার আটকায় রাখছে। 22 সালে এই কৃত্রিমভাবে আটকায় রাখাটাও আর কাজ করে নাই। 1 লাফে ডলারের দাম কার্ব মার্কেটে 126-128 টাকা হয়ে গেছে। আপনি হিসাব করেন 3 বছরে গড়ে 47 থেকে 53% দাম বাড়ছে, মানে মূল্যমান কমে গেছে, টাকা ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ এশিয়ায় সম্ভবত বাংলাদেশের অবস্থার মূল্যমানে, টাকার মূল্যমানে সবচেয়ে খারাপ। এই জায়গাগুলোতে যদি আপনি ফোকাস করেন, আপনি দেখবেন যে 4 মাসে এই অর্থনীতিকে ঠিক করা অসম্ভব। এর মধ্যে জনাব সালেউদ্দিন আহমেদ, আমাদের অর্থ উপদেষ্টা, তিনি চমৎকার কাজ করছেন। মানে সালেউদ্দিন সাহেব এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য
ওনারা আসলে বাংলাদেশের জন্য আশীর্বাদের মতন। সো ডক্টর সালেউদ্দিন একটা কথা বলেছেন, আমি আর পারছি না সিন্ডিকেট, আমি শুল্ক কমাচ্ছি, আমি আমদানি বাড়াচ্ছি, তারপরও সিন্ডিকেট আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য আমি বলবো 100% সম্ভব না হলেও ইজিয়ার, মানে এটাকে ভালো দিককে নেওয়াটা অনেকটাই সহজ একটা নির্বাচিত সরকারের জন্য, যদি সদিচ্ছা পোষণ করে। সার্টেনলি দেখুন, একটা কথা তো শোনাই যাচ্ছে যে মুখ পরিবর্তন হয়েছে, চাঁদার হারও কমে নাই, চাঁদা দেওয়া বন্ধও হয় নাই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দলগুলোর যারা নেতারা আছেন তারা বলছেন যে আমরা কিন্তু শক্ত ব্যবস্থা নেব, কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়াও হচ্ছে, কিন্তু তার তেমন কোনো ইম্প্যাক্ট বাজারে পড়ছে বলে মনে হয় না। সম্ভবত একটা রাজনীতির ধারায় তো নেতাকর্মীরা অভ্যস্ত হয়, এই রাজনীতির ধারা যেটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, সেই রাজনীতির ধারাটা হচ্ছে লুটপাট, সেই রাজনীতির ধারা হচ্ছে ক্ষমতার কাছাকাছি গেলে বেসুমার টাকা কামাবো, না হলে ধরেন শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা, এবং এটা শেখ হাসিনা বলছে। মানে এই যে বলা, আপনি বোঝেন একটা মানুষের ভেতরে, তার মস্তিষ্কের ভেতরে একটা তথ্য দিয়ে দেওয়া যে তুমি ক্ষমতার যত কাছে থাকবা তুমি তত বেশি অর্থ কামাই করতে পারবা। সো এই ধরনের বর্জুয়া দলগুলোর সঙ্গে যারা নেতাকর্মী হয় তারা মোটা দাগে লুটপাটের স্বপ্ন নিয়েই এই দলগুলোর সঙ্গে যুক্ত হয়। সো যেহেতু এখন একটা অবস্থার পরিবর্তন হয়ে গেছে, আগের মানুষরা পালিয়ে গেছে, ভয়ে মামলা হয়েছে অনেকের নামে, অনেকে হয়তো দেশেই নাই, সো সেই জায়গা তো আসলে ফাঁকা থাকবে না, সেই জায়গা অন্য লোক এসে পূরণ করে দিচ্ছে। সো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য দিস ইজ নেক্সট টু ইম্পসিবল টু কন্ট্রোল ইট। একটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য এটা মানে অসম্ভব না হলেও কঠিন, খুবই কঠিন, কিন্তু তারা সম্ভব। বাট একটা অনির্বাচিত সরকারের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। সেকেন্ড, যেটা সরকার তাহলে কোনোভাবেই পারবে না, এবং আপনি যেটা বললেন যে এই কন্ট্রোল না করতে পারলে, আমি অর্থনীতির দিকটা বললাম, আপনি দেখেন একটা পর একটা ভুল। আমাদের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে গিয়ে বলছে ইটস আ মেটিকুলাসলি প্ল্যান মুভমেন্ট। আপনি বুঝতে পারছেন এটা আপনি প্রতিপক্ষের হাতে কি তুলে দিচ্ছেন? অর্থাৎ এটা কোনো স্বতঃস্ফূর্ত আপরাইজিং না, এটা ঠান্ডা মাথায় প্ল্যান করে এই আপরাইজ করা হয়েছে, এটা একটা মাস্টার মাইন্ডও তিনি খুঁজে এনেছেন। These these statements are extremely politically incorrect statement. মানে এই ধরনের মন্তব্য না বুমেরাং হবে, আজকে হয়তো হচ্ছে না, আজ থেকে 5-10 বছর পর এগুলো বুমেরাং হয়ে আসবে এই সরকার। এবং আপনি যেটা বললেন যে অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভবই না, কিন্তু নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব, কিন্তু তার মাঝখানে আমি জুড়ে দিয়েছি যে বলা হয়ে থাকে যদি সদিচ্ছা থাকে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অর্থনীতির বিষয়ে তো আলোচনাটা হলো, যদি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, কারণ এই সংস্কারটা নিয়ে খুব বলা হচ্ছে পুলিশ ঠিকমতো কাজ করছে না, এই অবস্থায় কি করে নির্বাচনে যাওয়া যাবে, এই আলাপটিও খুব রয়েছে। খুব কি মনে হয় যে অনির্বাচিত সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব শক্তভাবে ধরতে পারে নাকি পারে না? পুলিশ ডিমোরালাইজড, ডিপলি ডিমোরালাইজড, এবং পুলিশের স্ট্রেংথ অনেক কমে গেছে, এবং মাঠ পর্যায়ে পুলিশ ভয় পায় অনেক ক্ষেত্রে, এবং আর্মির সহযোগিতা ছাড়া কোনো জায়গায় তদন্ত যেতে চাচ্ছে না, এবং কোনো কোনো জায়গায় তারা বিএনপি বা জামাতের লোক সাথে থাকলে তারা বেরোচ্ছে, আদারওয়াইজ নিরাপত্তার কারণে তারা থানা থেকে বেরোচ্ছে না, যে কারণও আছে, কারণ বিগত আন্দোলনে পুলিশের সাথেই আন্দোলনকারীদের মেইন দ্বন্দ্বটা হয়েছে। এবং সেই সময় একটি টক শোতে বলেছিলাম যে পুলিশের সাথে আজকে যতই আন্দোলন হোক, আন্দোলন পরবর্তী সময় দেশ চালাতে কিন্তু পুলিশ লাগবেই। পুলিশের কাজ সেনাবাহিনী দিয়ে হবে না, কারণ পুলিশের নিজস্ব সোর্স থাকে, নিজস্ব ওদের ওয়ার্ড ভিত্তিক কিছু নেটওয়ার্ক থাকে, ক্রাইম কন্ট্রোলে তাদের নিজস্ব একটা মডেল থাকে। নাও পুলিশ বা আমলাতন্ত্র কেন স্থবির বা কেন স্বতঃস্ফূর্ত না? কারণ তাদের সামনে সঠিক চিত্রটি নাই, এই সরকার কি করতে চাচ্ছে, এই সরকারের পরে ট্রান্সফার অফ পাওয়ার কীভাবে হবে, এবং তাদের কাজগুলোর জন্য তারা দায়ী থাকবে নাকি তাদের ইমিউনিটি থাকবে, অথবা এটা ধারাবাহিকতা থাকবে। এই সরকার প্রথম যখন শপথ নিল, শপথ নেওয়ার সময়ই 3 দিন পরে সরকার গঠিত হয়েছে। দেশে 3 দিন কোনো সরকার ছিল না, 3 মিনিট সরকার ছাড়া কিন্তু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ, সেখানে 3 দিন সরকার ছিল না। এবং যখন ডক্টর ইউনূসের শপথ নিলেন, শপথ নেওয়ার পরে উনি প্রথমেই কিন্তু এই সরকার কোনো সুস্পষ্ট রূপরেখা দিতে পারেনি, কতদিন তারা থাকবে, কি তারা চাচ্ছে, কি কি রিফর্ম করতে চাচ্ছে। এবং সে সময় একটি বক্তব্য ছিল, ছাত্র জনতা যতদিন চাবে ততদিন থাকবো। এই ধরনের ভেগ কথা দিয়ে তো রাজনীতি হয় না, রাজনীতি সুনির্দিষ্ট রূপরেখার খেলা, এবং সুনির্দিষ্ট রূপরেখা না থাকার কারণে পুলিশ প্রশাসন তারা সকলেই ঠিক বুঝতে পারছে না তারা তাদের কাজগুলোর জন্য ভবিষ্যৎ সরকারের কাছে দায়বদ্ধ থাকবে, নাকি এটি একটি স্ট্যাবল গভর্নমেন্টের স্ট্যাবল ওয়ার্ক। স্ট্যাবিলিটি, নিয়ন্ত্রণ, কনফিডেন্স অ্যান্ড ইফেক্টিভ কন্ট্রোল, এটি সরকার স্থাপন করতে পারে নাই। এবং কেন পারেনি?
কারণ প্রথম থেকেই এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করেনি, রাজনৈতিক দলগুলোকে পাশে রাখেনি, রাজনৈতিক দলগুলোকে নিজের পাওয়ার বলয় মনে করেনি। ইউনূস সরকার নিজের পাওয়ার বলয় হিসাবে শুধুমাত্র আন্দোলনকারী কিছু অংশকে নিজের পাওয়ার বলয় ভেবেছিল। জি, আমি একটা বিরতিতে যাব। আপনি এর আগের বক্তব্য বলেছিলেন যে শুধু ছাত্র জনতা, তার মধ্যে জনতা তো আসলে বৃহত্তর অর্থে ব্যবহৃত হয়, তাহলে শুধু ছাত্রদের কথা শুনেই চলছেন কিনা এই আলাপটি আপনার কাছ থেকে একটু জেনে নিতেই চাই। বিরতি নিয়ে ফিরছি। সম্মানিত দর্শক, আপনার মত আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরব শীঘ্রই, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আপনার মত অনুষ্ঠানের আজকের আয়োজনে। কথা হচ্ছে নির্বাচন ইস্যুতে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে থামিয়ে গিয়েছিলাম বিরতিতে, আসবো সেই জায়গাটা থেকেই। বলছিলেন অন্তর্বর্তী সরকার, তারা আসলে সেই যে সরকার গঠনের পর তারা ওরকম কোনো রোড ম্যাপ ওখানেও বলেনি যে কতদিন তারা থাকবে, কিন্তু ছাত্র জনতা যতদিন চায় এরকম সেই জায়গাটা এক পক্ষের কথাই খুব বেশি শুনছি কিনা আগেও আপনি বলছিলেন। তারা একটি দল করবে, তাহলে সেটার জন্য কি সেই সময় নিচ্ছে কিনা, এরকম প্রশ্নটিও রয়েছে। এটা অনেকে বলছে যে তারা একটি দল করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মহান আন্দোলনে যে ছাত্ররা পার্টিসিপেট করেছে তারা মূলধারার রাজনীতিতে আসুক, তারা সংসদে যাক, তারা মন্ত্রী হোক, তারা দল করুক, কিন্তু শুধু তাদের দল করার জন্যই বাকি সমস্ত এজেন্ডাকে বাইপাস করা হবে, এইটা কোনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। দল করার ক্ষেত্রে দুটি সমস্যা আছে। প্রথম হচ্ছে রাজনীতি করতে, দল করতে, ভোট করতে অনেক অর্থ লাগে। ছাত্ররা এই অর্থটা কোথা থেকে পাবে, এখানে একটি প্রশ্ন আসবে। যদি অর্থটা পেয়ে থাকে তখন কোশ্চেন আসবে কোথা থেকে আসলো। আর যদি অর্থ পেয়ে না থাকে, শুধু এই আন্দোলনের অভিজ্ঞতা দিয়ে কনস্টিটিউয়েন্সি গ্রুম করা তাদের পক্ষে খুবই কঠিন হবে যদি না অন্য একটি দল তাদেরকে সমর্থন দেয়। সেই অন্য দলটি কে সমর্থন দিবে, সেটি হতে পারে তারা প্রকৃতপক্ষে অন্য একটি দলেরই এক্সটেনশন, তার অন্য একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। অনেকে হতে পারে কোনো একটি দলের আন্ডারকভার নেতা হিসেবে কাজ করছে, আবার অনেকে আদর্শিকভাবে নতুন দল করতে যাচ্ছে। এই যে হতে পারে বললেন, আভাস মিলেছে কি কোনো? হ্যাঁ, অনেক সময় কথাবার্তায় মিলে যায়, কিন্তু মোটা দাগে তারা নতুন করে কোনো ভোট ব্যাংক অ্যাড করতে পারাটা খুব কঠিন হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ক্যাম্পাসের বাইরে কনস্টিটিউয়েন্সিতে গিয়ে কনস্টিটিউয়েন্সি গ্রুম করা, 130টা ওয়ার্ডের সাথে কানেক্ট করা, 130টা ওয়ার্ডের 800 থেকে 1000 এজেন্টকে কানেক্ট করা, 10,000 কর্মী তৈরি করা, এগুলো ছাড়া ভোট হয় না। আনলেস আপনাকে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো কোনো একটি দল আপনাকে বসে ন্যাশনাল হিরো হিসাবে এমপি বানিয়ে দিবে। এখন তারা এমপি বানাতে পারতো, কিন্তু আপনি তো রাজনৈতিক দলদের গালি দিচ্ছেন, আপনি বলছেন তারা কিছু করেনি, তারা ব্যর্থ, আমরাই সব করেছি। তা আপনি যদি সব আপনারাই করেন, তাহলে কনস্টিটিউয়েন্সির ভোটটাও তখন তাদেরকে একা একা করতে হতে পারে। যখন কনস্টিটিউয়েন্সি একা একা ভোট তারা করবে, অতীত ইতিহাস বলে ঠিক নতুন দল বাংলাদেশে দাঁড়াতে পারেনি। এবারেও পারবে না আমি সেটা বলবো না, আমি খুব খুশি হব যদি একটি দল দাঁড়িয়ে যায় এবং এই রক্ত দেওয়া ছাত্র নেতারা জাতীয় পর্যায়ের নেতা হয়। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা যখন মূলধারা রাজনীতি করবে, ভোট করবে, সংসদে যাবে, তখন তাদের আমাদের প্রতি শ্রদ্ধাবোধ আসতে হবে। কারণ আমাদের ত্যাগ, কষ্টটা, আমাদের যে অর্জনটা, এটা করতে আমাদের কি কষ্ট করতে হয়েছে এটা তারা বুঝবে এবং সেটার মাধ্যমে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধের ধারা সৃষ্টি হবে। জিয়াউর রহমান রাজনৈতিক দল করেছিলেন, যখন জিয়াউর রহমান রাজনৈতিক দল করলেন তখন বাংলাদেশে মুসলিম লীগ বা ইসলামিক দলগুলো, আওয়ামী লীগের বাইরে টোটাল বলয়টা ফাঁকা ছিল, টোটাল বলয়টা। সো সবাই তখন বিএনপি করেছে। বিএনপি মুহূর্তের মধ্যে একটা বিশাল বড় জনপ্রিয় দল হয়ে গেছে এবং জিয়াউর রহমান সুশাসক ছিলেন, ফাইন্যান্সিয়ালি অনেস্ট ছিলেন, তিনি দল করতে জানতেন। এরশাদ স্যার যখন আসলেন তখন জনপ্রিয়তার একটা বড় কেক চলে গেছে বিএনপির কাছে, একটা অংশ আওয়ামী লীগের কাছে। উনি বাকি অংশের মধ্যে থেকে উন্নয়ন দিয়ে, রাস্তাঘাট করে, ডিসেন্ট্রালাইজ করে, রিফর্ম এজেন্ডা দিয়ে মানুষের কাছে গিয়ে 88-র বন্যা ট্যাকেল করে, ঢাকার অনেকগুলো এক্সিট রুট করে, পীরদের মাজারে গিয়ে সেখানে মাজারে বড় বড় মসজিদ করে বিভিন্নভাবে উনি একটা চমৎকার ভোটের নেটওয়ার্ক করেছিলেন, যেটার ফল উনি 91 সালে পেয়েছিলেন। যে জন্য 91 সালে 70টি আসনে জাতীয় পার্টি সেকেন্ড হয়েছিল, 35টি আসনে জাতীয় পার্টি জিতেছিল, 96 সালে 16% ভোট জাতীয় পার্টি পেয়েছিল। আমার কাছে আপাত দৃষ্টিতে ছাত্রদের এই দল করার, বিশেষ করে দিচ্ছি, এই দল করার অ্যাডভেঞ্চারটা আরেকটু আমার মনে হচ্ছে গুছালো, আরেকটু পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে না করলে তারা হোঁচট খেতে পারে। কিন্তু আপনি স্বাগত জানাচ্ছেন, যদি করতে পারে তাহলে এগুলো হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে এই জায়গাটা একটু শুনে নিতেই চাই, কি হবে তারা যদি দল করতে চায় বা তাদের দল করবার জন্য যদি সময়টা একটু দেয়া হয়?
আমি এটুকুই বলবো যে দেশের মানুষের কিন্তু বিরাট একটা প্রত্যাশা ছিল এই নতুন প্রজন্মের উপরে, এবং এই প্রত্যাশার পেছনে যথাযথ কারণও ছিল। একটা সময়ে যখন 24-এ নির্বাচন হয়ে গেল, দেশের বেশিরভাগ মানুষ মেনে নিয়েছিল তাদের ভাগ্য যে আরও 5 বছর এই দুঃশাসনের মধ্যে থাকতে হবে, এই দুর্নীতির মধ্যে থাকতে হবে, ভোটহীনতার মধ্যে থাকতে হবে, কথা বলবার স্বাধীনতাহীন অবস্থায় থাকতে হবে, অর্থাৎ একেবারে একটা সেকেন্ড ক্লাস সিটিজেনও বলবো না, একটা সেকেন্ড ক্লাস মানে বসবাসকারী হিসেবে তাকে বাংলাদেশে থাকতে হবে, এটা মোটামুটি মানুষ মেনে নিয়েছিল। সেই জায়গায় যখন সাধারণ ছাত্ররা বুক পেতে গুলি চালালো তাদের উপরে, তারা সেই গুলির সামনে বুক পেতে দিল, মারা গেল, কয়েক হাজার আহত হলো, 25 থেকে 30 হাজার আহত হলো, চোখ হারালো, পঙ্গু হলো, তখন সত্যি মানুষের কিন্তু একটা বিরাট আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা তাদের প্রতি ছিল। আমার মনে হয়েছে শুরুতেই যে ভুলটা ছাত্ররা করেছে সেটা হচ্ছে সরকারের সঙ্গে এক হয়ে যাওয়া। সেই সময়ে দরকার ছিল না তাদের একটা অ্যাডভাইজারি পোস্ট, তার চেয়ে অনেক বড় সম্মানের আসন, একটা মন্ত্রিত্বই তো অ্যাডভাইজার হওয়াটা, তার চেয়ে অনেক বড় সম্মান, অনেক বেশি ভালোবাসা, শ্রদ্ধার জায়গায় মানুষ তাদেরকে রেখেছিল। দল যদি করতেই হয়, এবং দল করাটাকেও আমরা সকলেই স্বাগত জানাই, বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতিতে যত বেশি দল থাকবে ততই বাংলাদেশের মানুষের মুক্তি ত্বরান্বিত হবে, ততই বেশি বাংলাদেশে গণতন্ত্র বা বাক স্বাধীনতার স্ফুরণ তত দ্রুত হবে, তত ভালোভাবে হবে। সো সেই জায়গা থেকে নতুন দলকে আমরা সকলেই স্বাগত জানাই, কিন্তু তারা যদি মানে পাওয়ারে থেকে পার্টি করার চিন্তা না করে নিজের পায়ে দাঁড়িয়ে পার্টি করার কথাটা ভাবতো ভালো হতো। পার্টির ডেক্লারেশন তো শেষমেশ আসলোই, তাই না? অনেক লুকাছাপা, অনেক রাগঢাকের পর বলা হলো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে, এটা বললেন, কিন্তু যেই ইঙ্গিতটা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি করেছেন যে অন্য একটি দলের ছায়া যদি সেখানে থাকে তাহলে সেইটা কতটা ভালো? এই দলটার নতুন যে দল যেটা হবে বলে তারা ঘোষণা দিয়েছে, সেখানে সকলেই যে কোনো না কোনো দলের ছায়া নিয়ে আসবে নট নেসেসারিলি। শামীমও কিন্তু সেটা বলেনি, বলেছে একটি অংশ কোনো না কোনো দলের ছায়ায় হতে পারে, আরেকটি অংশ হয়তো ভিন্ন কোনো মতের ছায়ায় হতে পারে, তৃতীয় একটা অংশ হয়তো স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন তারা দেখতে চায়, একটা নতুন বাংলাদেশ তারা তৈরি করতে চায়। দেয়ালে দেয়ালে তারা যে গ্রাফিতি লিখেছে সেটাকে তারা মিন করে, ধারণ করে, সেটার বাস্তবায়নে তারা জীবনটাকে উৎসর্গ করতে চায়। এরকম মানুষ যে নেই, এরকম ইয়াং জেনারেশন যে নেই, এরকম স্টুডেন্টরা যে নাই, এটা ভাবাটা ভুল হবে। আমি এখানে অনেক তরুণী কিন্তু সত্যি সত্যি ওই লেখাগুলোকে তার ভেতরে ধারণ করেছে, নিঃসন্দেহ রয়েছে। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি এখানে আরেকটু স্পষ্ট হতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি 3টি অংশের কথা বললেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি হতে পারে বলেছেন যে হতে পারে, আমরা জানি না, কিন্তু যদি একটি রাজনৈতিক দল হয় তারা, এবং সেই দলের মধ্যে যদি এরকম 3টি অংশ থাকে, 3টি দলের যদি আমি সেই ছায়া বা আদর্শ বলি, সেটা যদি 3 ধরনের হয়, তাহলে সেই রাজনৈতিক দলটা কেমন হবে? দেখুন, একটা রাজনৈতিক দল গঠন কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এখানে ইন্টারনাল নানান রকম কনফ্লিক্ট থাকবে, ইন্টারনাল ক্লাশ থাকবে, ইন্টারনাল মতদ্বৈততা থাকবে, এগুলোর মধ্যে দিয়েই একটা দল এগিয়ে যায়। সো এগুলো থাকলে যে একটা দল কখনো তৈরি হতে পারবে না তেমনটি নয়। প্রত্যেকে যার যার হিসাব নিকাশ থেকে কিন্তু একটা দলে যুক্ত হয় বা একটা দলের আদর্শকে সে বুকে ধারণ করে। সো এরকম যার যার হিসাব নিকাশ সকল দলই আছে, সেটা নতুন দলেও থাকবে। সেটার জন্য নতুন দল আগাতে পারবে না তেমনটি না। তবে একটা জায়গায় আমার মনে হয় যে তারা নিজেরাই কিন্তু এক ধরনের রাজনীতিকে না বলেছে, সেই ধরনের রাজনীতির পুনরাবৃত্তি সেটা কিন্তু মানুষ নেবে না। ওটা যদি দেখে তাহলে কিন্তু একদম ছুঁড়ে ফেলে দেবে। আমি আপনাকে বলি, দুটো রাস্তা আছে। একটা হচ্ছে সহজ রাস্তা, সহজ রাস্তায় গিয়ে আপনি পাওয়ারের অংশীদার হলেন, আপনি বেশ ভালো টাকা পয়সারও ব্যবস্থা হলো, আপনার রেন্ট সিকিং করে আপনি ভালো একটা অবস্থায় আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারলেন, আপনি আপনার ক্লাস চেঞ্জ করে ফেলতে পারলেন, কিন্তু আপনি তাহলে না একটা দল হিসাবে গড়ে ওঠা, যেটাকে বলে একটা রাজনৈতিক দল হিসাবে গড়ে ওঠা, একটা পলিটি তৈরি করা, সেটা আপনাকে দিয়ে হবে না। কিন্তু যদি আপনারা ওই জায়গাটাতে সততা আপনাদের থেকে থাকে, কোনো ছায়া বা মতদ্বৈততা, রেষারেষি দ্বন্দ্ব থাকবেই একটা দলে, সেটা নিয়ে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি সে সততাটা থাকে, যদি মানুষকে দেবার একটা মানে যেটা বলে যে ওই ডেলিভারি দেওয়ার মতন ইচ্ছা, প্রজ্ঞা এবং সাহস নিয়ে আপনি আগান, আমার মনে হয় হতে পারে। বিএনপি কিন্তু তৈরি হয়েছে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3 বছরে একটা দলকে বাংলাদেশের
একদম গ্রাসরুট পর্যন্ত নিয়ে যাওয়া, সারা বাংলাদেশে দলটিকে ভীষণ রকম জনপ্রিয় করা, মানুষটি কিন্তু করে দেখিয়েছেন। সুতরাং সততা থাকলে, নিষ্ঠা থাকলে, মানে প্রজ্ঞা থাকলে, রাজনৈতিক প্রুডেন্স থাকলে এটা যে সম্ভব, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছেন। উনি চাইলে কি মানে বিলাসী জীবন যাপন করতে পারতেন না? উনি চাইলে কি ক্ষমতার কাছাকাছি গিয়ে মানে ভীষণ রকম ব্যক্তিগত লাভের জায়গায় যেতে পারতেন না? পারতেন, কিন্তু যাননি বলেই কিন্তু আজকে বিএনপি এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছে। সো আপনি আপনার যাত্রাটা শুরুতেই যদি গলত করে ফেলেন, বিসমিল্লাতেই যদি সমস্যা হয়ে যায়, তাহলে ডেফিনেটলি দল করতে আপনাকে হোঁচট খেতে হবে। আদারওয়াইজ যদি নিয়ত সহি হয়, আপনারা মানে এটা জায়গা আছে, দল করা যাবে। এবং আপনারাও সেখানে স্বাগত জানাচ্ছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যেটা জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন নিয়ে কথা হচ্ছে এবং সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপচারিতা হবে, এরকমটাই শোনা গেল মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে। এবং সেই জায়গায় আপনি বলছিলেন শুরুতে যে তেমন কারো কথা শোনেনি, রাজনীতিবিদদের কথা শোনেনি, কিন্তু ছাত্রদের কথা শুনেছে। এখন কি তাহলে সেই শোনার ক্ষেত্রটা প্রস্তুত হলো কিনা? দেখুন, ঐক্যমত্যের কমিশন জিনিসটা আমার কাছে খুব একটা বাস্তবসম্মত মনে হচ্ছে না। আপনি অনেকগুলো কমিশন করেছেন, সেখানে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারা রিপোর্ট দিবে। আবার কমিশনের চেয়ারম্যানদেরকে নিয়ে আরেকটা কমিশন হবে ঐক্যমত্যের কমিশন। সেই ঐক্যমত্যের কমিশনের সাথে রাজনীতিবিদরা বসবেন, বসার পরে সেখান থেকে আরেকটা ঐক্যমতের সিদ্ধান্ত হবে। সেই ঐক্যমতের সিদ্ধান্তটা প্রধান উপদেষ্টার কাছে যাবে, উনি এটা অ্যাপ্রুভ করবেন বা তার ক্যাবিনেট অ্যাপ্রুভ করবে, তারপরে এটা যাবে, তারপরে ভোট হবে, নতুন সরকার আসবে। নতুন সরকার যদি ওইটাকে ক্যারি করে তাহলে এটা রিফ্লেক্টেড হবে। এতগুলো লেয়ার নিষ্প্রয়োজন। দেশের স্বার্থে কি কি প্রয়োজন সেটাতে 99% রাজনীতিবিদ একমত হয়েই আছে, আর যেটা ডিবেটেবল সেটা নিয়ে ডিবেট হতে পারে। দেখুন, এই ছাত্ররা যে মহান আন্দোলন করার পরে তারা দেশ গড়ার প্রতি যে আগ্রহ ছিল, তারা বাজারে গিয়েছে, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ, যেগুলো তাদের কাজ না, তো তাদেরকে কিন্তু প্রথম থেকে একটি মেন্টরশিপ করা হয়নি যে তোমাদেরকে দিয়ে আমরা দেশ গড়বো এবং তোমাদেরকে এই সমস্ত কাজে আমরা ইনভলভ করব। তোমরা সব ব্যাপারে ইনভলভ হলে তোমরা ডিসপিউট হয়ে যাবে, তোমরা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, জাতীয় পার্টি অফিসে আগুন দেওয়া, এসব বিষয়ে তোমার নাক গলায় না, কারণ এগুলো তোমাকে জনপ্রিয়তা কমাচ্ছে। তুমি সার্বজনীন, সেই সার্বজনীন থেকে তুমি কম্পার্টমেন্টাল, ট্রিভিয়ালাইজড হয়ে গেলা। দেন আমরা কি দেখলাম? অবশ্যই শেখ হাসিনার সরকার মানুষ মেরেছে, ব্যাংক লুট করেছে, দেশটাকে অলমোস্ট দেউলিয়া করে দিয়ে গেছে এবং দেশের কোনো স্বাধীন ফরেন পলিসিও সে সরকার করতে পারেনি। তার বিদায়টা অবশ্যম্ভাবী ছিল, সেটা জুলাইতে হতো, আগস্টে হতো, না হলে 1-2 বছর পরে হতো। ছাত্ররা আন্দোলন করে রক্ত দিয়ে নতুন দেশ গড়ার একটা প্রত্যয় করেছে। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরে ধারাবাহিকভাবে হঠাৎ করে জাতীয় সঙ্গীত নিয়ে একটা প্রশ্ন করা হলো, হঠাৎ করে বলা হলো কবে স্বাধীন হয়েছি আমরা, 47 না 71। এবং আমরা দেখলাম যে 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবী দিবসেও ঠিক সরকারি বা অনেক জাতীয় পর্যায়ের ছাত্রনেতা যারা, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেখানে আমরা দেখিনি, যদিও 16ই ডিসেম্বর আমরা অনেককে দেখেছি। তো সেখানে একটা নতুন ফেব্রিক অফ লিবারেশন, নিউ ডাইমেনশন অফ আওয়ার পলিটিক্যাল হিস্ট্রির নতুন টার্ন নেওয়ার চেষ্টা করা, যেটা নিষ্প্রয়োজন, যেটা কোনোভাবেই প্রয়োজন দেশের কাজে লাগছে না এবং ছাত্রদেরকে বিতর্কিত করছে। সেখান থেকে আমার মনে হয়েছে যে, আমার মনে হলো যে ব্যক্তিগতভাবে যে অনেকেই শুধু শেখ হাসিনার পতন চায়নি, অনেকে শেখ হাসিনার পতন ফলোড বাই অ্যানাদার প্যারোকিয়াল ইন্টারেস্ট সেখানে অনেকের ছিল, খুব গুটি কয়েক লোকের ছিল। 99% ছাত্ররাই জীবন দিয়েছে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। 99% ছাত্ররাই শেখ হাসিনা বা খালেদা জিয়া, যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ঘৃণা করে সেটা তাদের স্বৈরাচারী কাজের কারণে, কিন্তু তারা মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, বুদ্ধিজীবী সবগুলিকে গুলিয়ে ফেলছে না, কিন্তু কেউ কেউ এটাকে গুলিয়ে ফেলছে, গুলিয়ে ফেলে ইতিহাসটাকে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছে। এবং এই কারণে বোধহয় একটা 71 না 24 এই ধরনের একটি আলোচনা তুলবার চেষ্টা, 17 বছর না 34 দিন, এই ব্যাপারগুলোও রয়েছে। সেই বিষয়ে আমি কথা নিঃসন্দেহে বলবো, বিরতি থেকে ফিরে এসে বলবো, কিন্তু বিরতিতে যাবার আগে ব্যারিস্টার রুমিন ফারহানা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও একটু শুনতে চাই, কারণ তখন আপনাকে শুনিনি, এটা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে শুনেছি। আমরা আজকে যে দিনটা পার করলাম সেখানেও একটা ব্যাংক ডাকাতির যে ঘটনা, জিম্মি করা, শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের শিকার হওয়া বা এরকম আরও তো ছিল, বিভিন্ন জায়গায় ছিনতাই, একদম প্রকাশ্যে চাপাতি নিয়ে নানান কিছু হচ্ছে। এই ব্যাপারটা কতটা আসলে, আপনি তখনও একটু ইঙ্গিত করেছিলেন যে অনির্বাচিত সরকারের পক্ষে অতটা সম্ভব না,
এখন আপনি কেমন দেখতে পাচ্ছেন এই অবস্থা? কারণ মানুষ এখানে খুব আতঙ্কে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এই কথাই সত্য যে আমাদের 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। 3 দিনে অনেক ম্যাসাকার হয়ে যেতে পারতো, সেটা হয়নি। বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে, সহিষ্ণুতার পরিচয় দিয়েছে এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছে। কিন্তু এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো, বিভিন্ন জায়গায় ছিনতাই চাঁদাবাজি বাড়লো, বিভিন্ন জায়গায় লুটপাট বাড়লো। আমরা দেখলাম বাড়িতে ঢুকে সমন্বয়ক পরিচয় ডাকাতি করা হলো, গয়নাগাটি টাকা পয়সা যা পেলো নিয়ে গেল, সেগুলোরও কোনো সুরাহা হতে দেখলাম না। বহু জায়গায় আমারও পরিচিত বেশ কয়েকজনের কাহিনী আমার কানে এসছে। সো অর্থাৎ পরিস্থিতি ভালো নয়। এর অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে পুলিশকে এখনো সেই মরাল বুস্টিং এই সরকার দিতে পারে নাই। পুলিশের হারানো সাহস, হারানো যে মনোবল, কোনোটাই এই সরকার ফিরিয়ে আনতে পারে নাই। 2 হলো পুলিশ বাহিনীর একটা বড় অংশ আওয়ামী লীগের লেজুর বৃত্তির সঙ্গে জড়িত, একটা বড় অংশ ছাত্রলীগের রাজনীতির ধারাবাহিকতায় আজকে নিয়োগ পেয়েছে। সো এরা চেষ্টাই করবে এক ধরনের নিষ্ক্রিয়তা দেখিয়ে অবস্থাটাকে আরো ঘোলাটে করে তুলবার। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, দেখুন আমি সরি আমাকে বারবারই পলিটিক্যাল গভর্নমেন্টে ফিরতে হচ্ছে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যত শক্ত হাতে বিষয়টা হ্যান্ডেল করতে পারতো, একটা স্বরাষ্ট্রমন্ত্রী যার একটা কনস্টিটিউয়েন্সি আছে, যে একটা নির্বাচিত এমপি এবং যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছে একটা নির্বাচিত সরকারের অধীনে, তার যেই মানে ডিসিশন মেকিং এবং ডিসিশন টেকিং এর যেই প্রত্যুৎপন্নমতিত্ব আমরা দেখব, যেই দ্রুততার সঙ্গে যেই প্রজ্ঞার সঙ্গে তিনি সেটাকে নেবেন, একজন উপদেষ্টাকে কিন্তু অনেক হেজিটেন্ট দেখি আমরা। 2 হচ্ছে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট মাঠের রাজনীতি করে আসছে, তারা জানে কি করতে হয়, তারা জানে পুলিশের সাথে কিভাবে ডিল করতে হয়, তারা জানে প্রশাসনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তারা জানে কি করে ইউএনও ওসি এদেরকে হ্যান্ডেল করতে হয়। আমরা যারা কনস্টিটিউয়েন্সিতে কাজ করে আমাদের কিন্তু নিরন্তর এই ব্যালেন্সগুলো মেনটেন করতে হয়। হ্যাঁ, তো এগুলো একটা শিক্ষা, কিন্তু আমাদের এই কনস্টিটিউয়েন্সি থেকে কাজ করতে 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 হাতে কলমে শিক্ষা। এটা কেউ আপনাকে লেকচার দিয়ে হলের মধ্যে টিচার এসে আপনাকে বুঝায় শিখাইতে পারবে না, এটা আপনাকে মাঠের থেকে শিখতে হবে। এই উপদেষ্টাদের তো সেই শিক্ষাটা নাই। সো তাদের সঙ্গে পুলিশ বাহিনী প্রশাসনের একটা গ্যাপ রয়েই গেছে। এই গ্যাপ কিন্তু পূরণ হবে না, কারণ প্রশাসন জানে 2 দিন পরে এই সরকার থাকবে না। প্রশাসন জানে এই সরকারকে তারা যতই যাই করুক, এই সরকারের পক্ষে কাজ করুক, এই সরকার কিন্তু 2 দিন পর নাই। তারা আর সেভাবে অ্যাক্টিভও হচ্ছে না। বিরতি নিব, কিন্তু তার আগে এই কথাটা বলে রেখেই যাই, নিঃসন্দেহে এসে আবার আপনাদেরকেই শুনবো যে মানুষের মনে ভয়টা ওখানেই তৈরি হয়েছে যে এই পুলিশ বাহিনী, আপনি যেটা বললেন যে একাংশ একেবারেই নিষ্ক্রিয়তায় এখনো পরিপূর্ণতায় রয়েছে, সেই নিষ্ক্রিয়তার জায়গাটায়, তাহলে তারা যদি যেদিন নির্বাচন অনুষ্ঠিত হবে ভোট কেন্দ্রগুলোতেও যদি তারা নিষ্ক্রিয়তা দেখায়, তাহলে কি হবে? এই একটি প্রশ্ন রয়েছে, নিঃসন্দেহে জেনে নিব। সম্মানিত দর্শক, আপনার মত আয়োজনে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মত অনুষ্ঠানে। আজকে আয়োজনে কথা হচ্ছে নির্বাচন ইস্যুতে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই ভোটের দিন কি হবে যে প্রশ্নটা রেখেছিলাম আপনার কাছ থেকে একটু শুনি। মানুষ তো আসলে চিন্তা করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত নাজুক অবস্থায় রয়েছে, তো তাদেরকে যদি একটু তৈরি না করা যায়, তাহলে আসলে ওই দিনটা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকবে কিনা। জি, সেই ভয়টি এখন আমারও মনে হচ্ছে। আসলে ভোট করতে তো প্রায় 14 লক্ষ সরকারি কর্মকর্তা সকলকেই এঙ্গেজ করা হয় মোরলেস, এবং সেক্ষেত্রে আনসার বাহিনী, পুলিশ বাহিনী, স্ট্রাইকিং ফোর্সের সেনাবাহিনী এবং সকল রাজনৈতিক দল মিলেই ভোটটাকে উৎসবমুখর করে। একটি নিরুৎসাহিত বা উৎসাহ নাই এমন একটি ব্যুরোক্রেসি দিয়ে ভোট করা তো অত্যন্ত কঠিন কাজ, এবং সরকারের তো উচিত সেক্ষেত্রে ব্যুরোক্রেসিকে, পুলিশকে উৎসাহিত করা। সেই উৎসাহের ক্ষেত্রে কেন তারা উৎসাহিত হচ্ছে না? দেখুন, আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, আওয়ামী লীগের দালালি করেছে, আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, এগুলো সত্য হতে পারে, কিন্তু আমলাতন্ত্র এবং পুলিশতন্ত্র একদম তরল পদার্থের মতো। সরকার তাকে যে আকার দেবে সে আকারেই সে নিজেকে ধারণ করবে। বিগত সরকারের সময় এই ধারণ করতে করতে মানুষ হত্যা পর্যন্ত চলে গিয়েছিল, দুর্নীতি শতকোটিতে চলে গিয়েছিল। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, যখন যে সরকার আসবে সেই সরকারকে সহযোগিতা করা পুলিশ এবং ব্যুরোক্রেসির মৌলিক দায়িত্ব, এবং যদি সেটা করে না থাকে তারা কেন করছে না, সেটাও কি তারা রাতারাতি পারবে কিনা? কারণ আপনি বললেন করতে করতে ওখানে চলে গিয়েছিল, এখন আবার সেই নামতে নামতে ওই জায়গাটা আসতে পারবে কিনা? যদি তাদেরকে ন্যায় বিচারের আস্থা দেওয়া হয়, সুনির্দিষ্ট ক্রিমিনাল অপরাধ ছাড়া তাদেরকে সম্মানজনকভাবে কাজ করতে দেওয়া হয়, তারা তো চাকরি করে, তারা চাকরি করতে চায়, তারা তো ডেজার্টার হতে চায় না। তো কিছু লোকের যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, প্রয়োজনে ফাঁসি হবে, জেল হবে, বাকিদেরকে সরকারি চাকরিটা সঠিকভাবে করতে দিতে হবে। তারা যদি সরকারি চাকরি করতে গিয়ে দেখে যে পুনঃপুনিক বাধার সৃষ্টি হচ্ছে,
তাদের মর্যাদার সমস্যা হচ্ছে, প্রত্যেকের ইনফিরিয়র অফিসার আছে, প্রত্যেকের ফ্যামিলি আছে, তারা যদি সেখানে মর্যাদা হানিকর কথাবার্তা শোনে ন্যাচারালি তারা ডিমোরালাইজড হয়ে যাবে। এবং সেই ডিমোরালাইজড ব্যুরোক্রেসি দিয়ে আপনি ভোটও করতে পারবেন না, আপনি সংস্কারও করতে পারবেন না, আপনি নিরাপত্তাও নিশ্চিত করতে পারবেন না এবং নিজেরও নিরাপত্তা নিশ্চিত হবে না। পৃথিবীর ইতিহাস তাই বলে। আজকে বাংলাদেশে গত 3 দিনে যে ঘটনাগুলো ঘটেছে, তাবলিগ জামাতের ওখানে 4 জন মারা গেল, 5 জন ছাত্র মারা গেল ছিনতাইকারীদের হাতে, তারা সবাই আন্দোলনে সম্পৃক্ত ছিল। করাইল বস্তিতে আগুন, ইস্তেমাতে আগুন, আজকে একটা ব্যাংকে আটক করে রাখা ছিল, আজকে 300 ফিটে লাশ পাওয়া যাচ্ছে। ক্রাইম তো বাড়ছে এবং এটা বাড়বেই, কারণ হচ্ছে আপনি ইনফ্লেশন বাড়ছে, ইনকাম বাড়ছে না, জব ক্রিয়েশন হচ্ছে না। আপনি দেখবেন আপনি এখন ভিক্ষা দিতে গেলে একজাক ভিক্ষুক আপনাকে চেপে ধরবে। তো বাজারে যে মূল্য, কোনো জিনিস কিনতে পারছে না, ফ্রাস্ট্রেটেড মানুষ ক্রাইমের দিকে চলে যাবে। তাহলে দেশে যদি 1% ইনফ্লেশন হয়, আমার ধারণা নতুন 1 লক্ষ ক্রাইম বছরে হবে। বছরে 1 লক্ষ ক্রাইম হলে সেটাকে ঠেকার জন্য আবার 1 লক্ষ নতুন পুলিশ লাগবে, নতুন টেকনোলজি লাগবে, নতুন সোর্স লাগবে। ওয়ার্ড লেভেল থেকে ঢাকা পর্যন্ত এই সোর্সিংটা করতে গেলে যে হিউজ মোবিলাইজেশন, এটি সরকার করতে পারছে না। জানান দিচ্ছে যে সামনে ভয়াবহতা অপেক্ষা করছে যদি এভাবে চলতে থাকে। ব্যারিস্টার রুবিন ফারহান, আপনাকে এখানে আরেকটু শুনে নিয়ে আমি প্রসঙ্গ একটু বদল করব। আগামী নির্বাচনে অনেকগুলো প্রশ্ন আছে। এই নির্বাচনে রাজনৈতিক দলগুলো যারা অংশ নেবে তারা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত সকলেই মোটা দাগে একজোটের মধ্যে ছিল। সো এই একজোটের মধ্যে থাকা দলগুলো যখন নির্বাচনে অংশ নেবে, সেখান থেকে যদি কেউ বিরোধী দল হয়, সেটা মানুষের চোখে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেই প্রশ্ন থাকবে। 2 হচ্ছে, আমরা কি আগামী ইলেকশনে আওয়ামী লীগকে অ্যালাউ করছি, বাংলাদেশকে অ্যালাউ করছে আওয়ামী লীগকে আগামী ইলেকশনে? বিকজ আমরা দেখছি স্টুডেন্ট উইং থেকে একটা খুব শক্ত কথা বলা হচ্ছে, কোনোভাবেই আওয়ামী লীগকে বিচারের আগে কোনো রাজনীতি করতে দেয়া হবে না। তাই যদি হয় তাহলে একটা বড় অংশকে নির্বাচনের বাইরে যদি আপনি রাখেন, বিকজ পরিসংখ্যান বলে 32% ভোট আওয়ামী লীগের একেবারে রিজার্ভ ভোট। এই ভোটটাও যদি এই কয়েক বছরে কমেও আসে, সেটা কমে কত কমবে? 25 ভাগে নামবে, 20 ভাগে নামবে। সো 20% মানুষকে নির্বাচনের বাইরে বা রিপ্রেজেন্টেশনের বাইরে রাখলে সেটাকে কেউ কেউ আবার 14, 18, 24-এর পুনরাবৃত্তি বলতেই পারে। সো সেগুলো হ্যান্ডেল করাবার জন্য আমরা আসলে কি ভাবছি? অংশগ্রহণমূলক নির্বাচন কতটা আসলে বলা যেতে পারে? 3 হচ্ছে, আওয়ামী লীগ আসলো নির্বাচনে, গ্রাউন্ড রিয়ালিটি কি হবে? নির্বাচনী এলাকাগুলোতে, কনস্টিটিউয়েন্সিগুলোতে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি হবে? পুলিশ প্রশাসন বেশিরভাগই আওয়ামী লীগের নিয়োগ করে যাওয়া। সো তারা যদি আওয়ামী লীগের পক্ষেও কাজ করে, সাধারণ জনতা, তারা মানুষ যে আওয়ামী লীগের ক্যান্ডিডেট যে হবে বা তার প্রচারে যারা থাকবে, তাদের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষে যে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হবে, সেটার জন্য কি বাংলাদেশ প্রস্তুত কিনা? এই বিষয়গুলো আমার মনে হয় খোলামেলা আলোচনা করা উচিত। এগুলো নিয়ে অনেক ফিসফাস হয়তো কেউ কেউ করেন, অনেকে কানাকানি করেন, অনেকে ভাবেন এই কথা বললে আবার আমার অবস্থা কি দাঁড়ায়, এই কথাগুলো বরং অনুচ্চারিতই থাক। বাট ইংরেজিতে একটা কথা আছে, দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট ইন দ্য রুম। আমার মনে হয় যে এই বিষয়টি সকলেরই অনুধাবন করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা অবস্থা তৈরি করা উচিত। আর আরেকটা বিষয়, এই সরকার কিন্তু ঈদ মানুষের কুপ্রবৃত্তিকে উস্কে দিয়ে ক্ষমতা ছিল। কেন, কিভাবে? মানুষের লোভ, মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা, এগুলোর চাষ গত 15 বছরে হয়েছে। সে কারণে একজন পুলিশ কর্মকর্তা, আপনি যদি গুম কমিশনের রিপোর্ট দেখেন, নির্দ্বিধায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা 3 ফুট বাই 4 ফুটের রুমে, সেখানেই বাথরুম, একটা মানুষকে দিনের পর দিন আটকে রেখেছে। তা লাশ মানে কারো লাশ ফেলতে হবে, গুলি করে বস্তায় বেঁধে পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে, ব্রিজের মাঝখানে গিয়ে লাশ ফেলে দেয়া হয়েছে, এবং এগুলোর বিনিময়ে তারা অবিশ্বাস্য পরিমাণ সম্পদ আনঅ্যাকাউন্টেবলি অর্জন করতে পেরেছে। মানে লুটপাটের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, রেন্ট সিকিং এর মাধ্যমে তারা এই টাকাটা তাদের ঘরে তুলতে পেরেছে। সো এই কর্মকর্তা কর্মচারীর পুরো ক্যারেক্টারই তো পাল্টায় গেছে। এখন এতদিন ছিল রাজনীতিতে আসি কেন, ফকির থেকে আমির হইতে চাই, আর এখন প্রশাসনে যায় কেন? বিসিএস এ তো একসময় মানে এডুকেটেড মানে সলভেন্ট ক্লাসের মানুষ খুব বেশি আগ্রহী ছিল না, সিএসপি অফিসার ছিল, বাট বিসিএস এও তো আগ্রহী ছিল না। এখন আগ্রহী হচ্ছে কেন? বিকজ বিসিএস মানেই হচ্ছে অবিশ্বাস্য পরিমাণ টাকা পয়সার সাথে ক্ষমতা। সো এগুলো দিয়ে দিয়ে, ঈদকে উস্কে দিয়ে দিয়ে, মানুষের কুপ্রবৃত্তিকে উস্কে দিয়ে সরকার ছিল। এটা 15 বছরের খেলা, এটা এত সহজে তো দূর হবে না, সেটা থাকবে। বা আমরা যে সংস্কৃতির মধ্যে ঢুকেছি, বললেন যে সেখান থেকে বের হতে সময় লাগবে। আমি একদম আরেকটি প্রসঙ্গে যাব বলছিলাম, কিন্তু সেটাও নির্বাচনের সাথে যে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই
সেরকম না, সম্পৃক্ত অবশ্যই কোনো না কোনো দিক থেকে, কারণ গণতান্ত্রিক চর্চার জন্যই তো নির্বাচন। আপনাকে আগে শুনে নিয়ে আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে শেষ করব। সেই জায়গায় চেতনাটা তো থাকতে হবে, না হলে তো দেশপ্রেম থাকবে না, আর দেশপ্রেম না থাকলে ওই সততা নিষ্ঠার কথা আমরা যতই আওড়াতে থাকি না কেন সেটা আসবে না। আমি সেই জায়গাটায় যেতে চাই যেটা আমি একটু উল্লেখ করে রেখেছিলাম, ৭১ না ২৪, এই যে ভার্সেস একটি আলোচনা শুরু হয়েছে, ৩৪ দিন না ১৭ বছর, এই যে নানান আলোচনা, সেই আলোচনাটায় আমাদের আসলে কতটা আরো স্বচ্ছতা দরকার। আমি একটু আগে ঈদের কথা বলছিলাম না, আপনার চেতনা শব্দটা শুনে আমার কাছে ঠিক তাই মনে হচ্ছে। চেতনা শব্দটা কিন্তু এখন ভীষণ ডেরোগেটরি এই কারণে যে গত ১৫ বছরে এই শব্দটার উপর যে পরিমাণ নিপীড়ন আওয়ামী লীগ চালিয়েছে এবং এই শব্দটাকে ব্যবহার করে যে পরিমাণ অন্যায় অত্যাচারকে তারা জায়েজ করেছে, লুটপাটকে জায়েজ করেছে, তো চেতনা এখন খুবই ডেরোগেটরি একটা শব্দ, যেটা হওয়ার কথা ছিল না। ঠিক একইভাবে মুক্তিযুদ্ধকে তারা অত্যাচার করবার একটা লাইসেন্স হিসেবে ব্যবহার করেছে। মুক্তিযুদ্ধের এত বেশি নোংরা রাজনীতিকরণ আর কোনো সরকার কোনোদিনও করে নাই। সো মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা মানুষের ভোটের অধিকার ধ্বংস করেছে, মানুষের বাক স্বাধীনতাকে ধ্বংস করেছে, বেঁচে থাকার অধিকার ধ্বংস করেছে, মানবাধিকার পরিস্থিতি একেবারেই খারাপ অবস্থায় নিয়ে গেছে, লুটপাট করেছে, লুটপাটকে জায়েজ করেছে এবং বিভাজনের রাজনীতিকে কতদূর নিয়ে গেছে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, রাজাকার শাবক মুক্তিযোদ্ধার সন্তান, এইগুলো করে করে এই শব্দগুলো দিয়ে জাতিকে এত শার্পলি ডিভাইডেড করা হয়েছে যে ইভেন হাসিনা পালানোর আগেও এই রাজাকার শব্দটা ব্যবহার করেই কিন্তু তিনি বিপদে পড়েছেন এবং তাকে বিভাজন তৈরি হয়েছে, ভীষণ রকম বিভাজন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা বললেন যে চেতনা শব্দটা ব্যবহার করা হয়েছে, সেই শাব্দিক শব্দটার ব্যবহার তো আমরা অনেকটা দেখেছি। ভাবার্থ কতটা ব্যবহার করা হয়েছে চেতনার, যদি বলি সত্যিকার ভাবার্থ? কিছু ব্যবহার করা হয়নি। বৈষম্যের ভিত্তিতে ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আওয়ামী লীগ বৈষম্য নিরসনে কোনো কাজ করেনি। আওয়ামী লীগ করেনি বা আওয়ামী লীগ চেতনাকে অপব্যবহার করেছে বা মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরে ক্যামোফ্লেজ করে খারাপ কাজ করেছে বলে মুক্তিযুদ্ধ তো খারাপ হয়ে যাবে না। মুক্তিযুদ্ধ তার মহান জায়গায় আছে এবং তার ধারে কাছে কেউ থাকতে পারবে না। আমাদের মুক্তিযুদ্ধের সাথে ৭২ থেকে শুরু করে পরবর্তী সময় আজ পর্যন্ত যত বাংলাদেশের মুভমেন্ট হয়েছে সব এক করলেও মুক্তিযুদ্ধের সমান হতে পারবে না। ২৪ বছর পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে কালো বলতো, আমাদেরকে খাটো বলতো, আমরা উর্দু পড়তে, আমরা ভাষা জানি না, খেতে পারি না, কাপড় পরতে পারি না, আমাদের ছেলেমেয়েদের চাকরি দিত না, ডিফেন্সে ব্যুরোক্রেসিতে হিউজ পরিমাণ ডিসপ্যারিটি ছিল, উন্নয়ন ডিসপ্যারিটি আকাশচুম্বী ছিল। সকলে যারা পাকিস্তান সৃষ্টি করেছিল, ভাসানী, বঙ্গবন্ধু, রুমিন ফারহানার বাবা, সকলেই ৭১ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু একবারে দাঁড়ায়নি। তারা প্রথমে স্বাধিকার চেয়েছে, তারপরে সমান ইকোনমিক প্যারিটি চেয়েছে, স্বায়ত্তশাসন চেয়েছে, ইলেকশনে জিতেছে, ইলেকশনে জেতার পরে নর্মালি প্রসেসে পাওয়ার হ্যান্ডওভার চেয়েছে, পাওয়ার হ্যান্ডওভার না করে যখন জেনোসাইড করা হয়েছে তখন যুদ্ধে যেতে বাধ্য হয়েছে। তো এতগুলো ধাপের পরে যে আন্দোলনটা হলো, যে যুদ্ধটা হলো, সেটার তো আপনি কখনো কালিমা লেপন করতে পারেন না। আপনি যখন সেটাকে কালিমা লেপন করার চেষ্টা করবেন, বিতর্কিত করার চেষ্টা করবেন, তখন মনে হবে যে এই আন্দোলনটি যেটি শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, যেটি আমি প্রথমেই বললাম, সেটিতে অনেকেরই কিছু প্যারিক্যাল ইন্টারেস্ট থাকতে পারে। আমি ফ্রাঙ্কলি বলবো, এই যে আজকের এই আন্দোলনটাকে অ্যান্টি ইন্ডিয়ান আন্দোলন হিসেবে কনভার্ট করা হচ্ছে, পাকিস্তানের সাথে ফ্রেন্ডশিপ করার আন্দোলন হিসেবে কনভার্ট করা হচ্ছে, আজকে এটাকে হিন্দু মুসলিম দ্বন্দ্বের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, কত ন্যারো করে ফেলছে মহান একটা আন্দোলনকে। আমি শেষ করে দিচ্ছি, ৭১-৭১-এর জায়গায় থাকবে, ২৪-২৪-এর জায়গায় থাকবে, ২৪-২৪-এর জায়গায় থাকবে, ৭১-৭১-এর জায়গায় থাকবে। আমরা কেন এই তুলনামূলক আলোচনায় যাই, ৩০ সেকেন্ডে আপনাকে শুনতে চাই। আমরা এই তুলনামূলক আলোচনায় যাই নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে হাসিল করবার জন্য, তা না হলে আপনি আমাকে বলেন, একটা জাতির জীবনে তো মুক্তির সংগ্রাম কয়েকবারই হতে পারে। ৭১ অনেক বড় ক্যানভাসের একটা সংগ্রাম, কিন্তু ২৪কেও খাটো করে দেখবার কোনো সুযোগ নাই। আমি জানি না বাংলাদেশের মানুষের যদি ভাগ্যে থাকে হয়তো এরকম সংগ্রাম তাকে সামনেও করতে হতে পারে। তার মানে এই না যে আগামীর সংগ্রামটা অতীতের সংগ্রামকে মুছে ফেলবে বা আগামীর সংগ্রামটা অতীতের সংগ্রামকে খাটো করে দেখবে।
প্রত্যেকটা ইতিহাসের প্রত্যেকটা বাঁক, প্রত্যেকটা ঘটনা জাতির জীবনে ভীষণ রকম গুরুত্বপূর্ণ, বিকজ এই ইতিহাসের পথ ধরে কিন্তু জাতি আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে। সো পিছনের কোনো ঘটনাকে 52-কে যেমন খাটো করে দেখবার সুযোগ নাই, 69-এর অভ্যুত্থানকে খাটো করবার সুযোগ নাই, 71-কেও খাটো করে দেখবার কোনো সুযোগ নাই। ঘটনা, প্রত্যেকটি অভ্যুত্থান, প্রত্যেকটি বিপ্লবী তার স্বতন্ত্র বা সেই স্বাতন্ত্রিক জায়গাটাই থাকবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে আমাদের সাথে থাকবার জন্য। আমরা আবার কোনো একটি আলোচনা নিয়ে ফিরবো, কোনো একটি শিরোনাম নিয়ে ফিরবো। সে পর্যন্ত চ্যানেল 9-এর সাথেই থাকবেন।